নমস্কার, আমি আজ আবার এসেছি আরেকটা ভিডিও নিয়ে। আমার আজকে আলোচনার বিষয় বৈদিক সভ্যতা, দ্য ভেদিক সিভিলাইজেশন। আমার ভিডিওটায় আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, তোমরা অবশ্যই সবটা ভিডিওটা দেখো। অনেক ইম্পর্টেন্ট বিষয় আমি আজকে তোমাদের জানাবো। তাহলে চলো আজকে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। দেখো, আর্য কথাটার আক্ষরিক অর্থ হলো সৎ বংশজাত ব্যক্তি। ভাষাতাত্ত্বিক ধারণা অনুসারে আর্য বলতে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে চিহ্নিত করা হয়। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে, অর্থাৎ যারা সংস্কৃত, গ্রিক, ল্যাটিন, জার্মান, পারসিক ভাষা এবং এগুলো থেকে উদ্ভূত উপভাষায় কথা বলেন, তারাই আর্য নামে পরিচিত। ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের এক সদস্য ইন্দো ইরানীয় ভাষা। সংস্কৃত ভাষা সেই ভাষাগুলির মধ্যে একটি। ইন্দো ইরানীয় ভাষা, এই সংস্কৃত ভাষা হচ্ছে সেই ভাষাগুলির মধ্যে একটি। ঋগ্বেদ এবং জেন্দাবেস্তায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়, তোমরা নোট করে নাও। আচ্ছা, ঋগ্বেদে যারা দেব তারা সম্মানিত ব্যক্তি, কিন্তু আবেস্তায় যারা দয়েব বা দেব তাদেরকে ঘৃণা করা হতো। আবার আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হচ্ছে অহুর, অথচ বৈদিক সাহিত্যে অসুর বা অহুর তাকে খারাপ বলে পরিচিত। আচ্ছা, মনে রেখো, আর্য কোনো জাতিবাচক শব্দ নয়। ইন্দো আর্য ভাষার সবথেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ। বৈদিক সাহিত্য থেকে ইন্দো আর্যদের বসতি ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায়, তাই এই সভ্যতার নাম বৈদিক সভ্যতা বা ভেদিক সিভিলাইজেশন। শব্দার্থবিদ্যার প্রয়োগ ঘটিয়ে, মনে রেখো, শব্দার্থবিদ্যার প্রয়োগ ঘটিয়ে ব্র্যান্ডেস্টাইন ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীকে আর্যদের ভাষা বলে মনে করেন। তার মতে ইন্দো ইউরোপীয়দের প্রাচীন বাসভূমি ছিল উরাল পর্বতশ্রেণীর দক্ষিণে অবস্থিত কিরগিজ স্টেপি অঞ্চলে। অর্থাৎ ব্র্যান্ডেস্টাইন মনে করেন আর্যদের আদি বাসভূমি ছিল উরাল পর্বতশ্রেণীর দক্ষিণে অবস্থিত কিরগিজ স্টেপি অঞ্চলে। খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রেখো। ভারতীয় ঐতিহাসিকদের মতে আর্যদের বাসস্থান, দেখো, মহামহোপাধ্যায় গণনাথ রায় প্রমাণ করতে চেয়েছেন যে গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থলে বিস্তৃত ব্রহ্মর্ষি দেশ আর্যদের আদি বাসস্থান ছিল। এল.ডি. কাল্লা এ বিষয়ে কাশ্মীর ও হিমালয় অঞ্চলের দাবির প্রবক্তা। ঐতিহাসিক গঙ্গানাথ ঝা, ডি.এস. ত্রিবেদী ইনারা বিশ্বাস করেন যে আর্যদের আদি বাসস্থান ভারত। ঐতিহাসিক পি. গাইলসের মত অনুসারে আর্যদের আদি বাসভূমি ছিল পাহাড় ঘেরা হাঙ্গেরির সুজালা ও শস্যশালী নিচু সমতল ভূমি এবং সংলগ্ন তৃণভূমি অঞ্চল। ঐতিহাসিক রমিলা থাপার মনে করেন আর্যদের আদি বাসভূমি ছিল কাস্পিয়ান সাগর ও দক্ষিণ রাশিয়ার তৃণভূমি অঞ্চল। তোমরা এই ঐতিহাসিকদের মতামতগুলো অবশ্যই নোট করে নিও। ঐতিহাসিক এ.এল. ব্যাসাম মনে করেন আর্যদের আদি বাসভূমি ছিল পোল্যান্ড থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত তৃণভূমি অঞ্চলে। এটা কিন্তু কোশ্চেন আসতে পারে যে কোন ঐতিহাসিকরা আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল, সেটা নিয়ে বেশ কিছু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এবার দেখো, সপ্তসিন্ধু অঞ্চল। আর্যগণ ভারতে প্রবেশ করে প্রথমে শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা, সিন্ধু এবং সরস্বতী এই 7টি নদীর অববাহিকা অঞ্চলে বসবাস শুরু করে। এই অঞ্চলকে তোমরা জানো ঋগ্বেদে সপ্তসিন্ধু বলে বর্ণনা করা হয়েছে। প্রাচীন বৈদিক যুগ বলতে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, আর পরবর্তী বৈদিক যুগ বলতে খ্রিস্টপূর্বাব্দ 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অনুমান করা হয়। আচ্ছা, ঋগ্বেদের রচনাকাল আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। মনে রেখো, ঋগ্বেদের রচনাকাল আনুমানিক 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। এবারে হরপ্পা সভ্যতা আর বৈদিক সভ্যতার কিছু পার্থক্য। হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক, বৈদিক সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। হরপ্পা সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা, বৈদিক সভ্যতা লৌহ যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা মূলত মাতৃতান্ত্রিক, বৈদিক সভ্যতা পিতৃতান্ত্রিক। হরপ্পা সভ্যতায় মৃতদেহ সমাধিস্থ করা হতো, বৈদিক সভ্যতায় মৃতদেহ সৎকার করা হতো। হরপ্পা সভ্যতায় ঘোড়ার প্রচলন ছিল না, বৈদিক সভ্যতায় ঘোড়ার ব্যাপক প্রচলন ছিল। তারপর তোমরা আরো লিখতে পারো, হরপ্পা সভ্যতায় লোহার ব্যবহার হরপ্পাবাসীদের জানা ছিল না, কিন্তু বৈদিক সভ্যতায় লোহার ব্যবহার জানা ছিল। আচ্ছা, এরপরে দেখো, বেদ এসেছে বিদ শব্দ থেকে। মনে রেখো, বেদ কথাটা এসেছে বিদ শব্দ থেকে। বিদ মানে হলো জ্ঞান। আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো বেদ। বেদ 4 ভাগে বিভক্ত: ঋক, সাম, যজু, অথর্ব। এদের মধ্যে ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীন। প্রতিটি বেদ আবার 4 পর্বে লেখা আছে। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক আর উপনিষদ। প্রাচীনকালে মনে করা হতো বেদ কোনো মানুষ নয়, স্বয়ং ঈশ্বর কর্তৃক সৃষ্ট। এই কারণে তাকে অপৌরুষেয় বলা হয়েছে। অপৌরুষেয় কাকে বলা হয়? বেদকে। বেদকে অপৌরুষেয় বলা হয়, তোমরা মনে রেখো।
সুকুমারী ভট্টাচার্যের মত অনুসারে বেদ ছান্দোস নামক ভাষায় রচিত, বেদ রচিত ছান্দোস নামক একটা ভাষায়, যা ধ্রুপদী সংস্কৃত অপেক্ষা প্রাচীনতর এবং বহুলাংশে পৃথক এক ভাষা। আচ্ছা, ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। মনে রেখো, ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। ঋগ্বেদে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে রচিত 1028টি স্তোত্র বা শ্লোক আছে। ঋগ্বেদে 1028টি স্তোত্র বা শ্লোক আছে। ঋগ্বেদে উল্লিখিত গায়ত্রী মন্ত্র সূর্য দেবতা সবিত্রীকে নিবেদন করে রচিত হয়েছিল। ঋগ্বেদের 10ম মণ্ডলের অন্তর্গত পুরুষ সূক্তে 4 জাতির জন্মের কাহিনী বর্ণিত আছে। এই সূক্ত অনুসারে ব্রহ্মার মুখমণ্ডল থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, উরুদেশ থেকে বৈশ্য ও পদযুগল থেকে শূদ্র জাতির সৃষ্টি হয়েছিল। আর্যরা যখন ভারতে আসে তখন তারা নিজেদের দেহের আকৃতি ও রং সম্পর্কে খুব সচেতন ছিল। আর্যরা ছিল দীর্ঘকায় গৌরবর্ণ ও অনার্যরা ছিল খর্বকায় কৃষ্ণবর্ণ। ঋগ্বৈদিক যুগে বর্ণ সম্পৃক্ত ছিল গাত্রবর্ণের সঙ্গে। এই সময় সমাজে কৃষ্ণবর্ণ অনার্যদের সঙ্গে গৌরবর্ণ আর্যদের পার্থক্য বোঝাবার জন্য বর্ণ শব্দটি ব্যবহার করা হতো। বর্ণ অনুসারে ঋগ্বৈদিক সমাজ 2 ভাগে বিভক্ত ছিল, আর্য ও অনার্য। ঋগ্বেদে অনার্য শত্রুদের রাক্ষস, দস্যু, পিশাচ, কৃষ্ণত্যাজ, অনশ নামে উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে উল্লিখিত গোবিষ্ঠির অর্থ হল গবাদি পশুর জন্য আক্রমণ বা যুদ্ধ। ঋগ্বেদে গাভীকে অঘ্ন বা অবদ্ধ হিসাবে চিহ্নিত করা হয়েছে। ঋগ্বেদের যুগে গৃহপ্রধানকে গৃহপতি বা গহপতি বলা হতো। ঋগ্বৈদিক যুগে যে সমস্ত মহিলাদের বিবাহ হতো না তাদের কুলোপা কন্যা বলা হতো। ঋগ্বৈদিক যুগে গণ নামক অরাজতান্ত্রিক উপজাতীয় সংগঠনের প্রধানকে গণপতি বলা হতো। ঋগ্বৈদিক যুগে রাষ্ট্রের ভিত্তি ছিল পিতৃশাসিত পরিবার বা কুল। কুলের প্রধানকে বলা হতো কুলোপা। ঋগ্বৈদিক যুগে রাষ্ট্রের সর্বক্ষুদ্র প্রশাসনিক একক গ্রামের শাসনকর্তা বা প্রধানকে বলা হতো গ্রামণী। গ্রামের উচ্চতর পর্যায়ের একককে বলা হতো বিশ। ঋগ্বৈদিক যুগে প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ একক ছিল জন। জনের প্রধানকে বলা হতো গোপ। অনেক ক্ষেত্রে রাজা নিজে এই পদ অলঙ্কৃত করত। এখানে অনেক ছোট ছোট প্রশ্ন আমি তোমাদেরকে বললাম, এগুলো অবশ্যই মনে রেখো আর নোট করে নিও। ঋগ্বৈদিক যুগে 2টি গণপ্রতিনিধিত্বমূলক সংস্থা ছিল, সভা ও সমিতি। সম্ভবত সভা গঠিত হতো বয়স্ক ব্যক্তিদের নিয়ে এবং সমিতি গঠিত হতো জনগণের মধ্য থেকে মনোনীত ব্যক্তিদের নিয়ে। ঋগ্বৈদিক সাহিত্যে গণপ্রতিনিধিত্বমূলক সংস্থা হিসাবে বিদত ও গণর উল্লেখ পাওয়া যায়। বিদত ও গণ ছিল গণপ্রতিনিধিত্বমূলক সংস্থা। রাজপথ সৃষ্টির ব্যাখ্যা পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণে। মনে রেখো, রাজপথ সৃষ্টির ব্যাখ্যা পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেয় ব্রাহ্মণে। ঋগ্বেদে উল্লিখিত ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সঙ্গে 10টি উপজাতির সম্মিলিত বাহিনীর যুদ্ধ 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। 10 রাজার যুদ্ধ কোন রাজার সঙ্গে হয়েছিল? রাজা সুদাস। সুদাসের সঙ্গে 10টি উপজাতির বাহিনীর যুদ্ধ। সুদাস তার পুরোহিত বিশ্বামিত্রকে পদচ্যুত করলে বিশ্বামিত্র 10টি আর্যগোষ্ঠীর রাজাকে একত্রিত করে সুদাসকে আক্রমণে উদ্বুদ্ধ করেছিলেন। এই যুদ্ধে সুদাস জয়লাভ করেছিল। বৈদিক যুগের উল্লেখযোগ্য 4 জন মহিলা স্তোত্র রচয়িতার নাম তোমরা অবশ্যই মনে রেখো: বিশ্ববারা, অপালা, গার্গী, মৈত্রেয়ী। দ্রাপি কি? ঋগ্বৈদিক কালে মাথায় আচ্ছাদন সহ যে ঢিলেঢালা পোশাক ব্যবহৃত হতো তাকে বলা হতো দ্রাপি। অবশ্যই তোমরা মনে রেখো। পেশস কি? ঋগ্বৈদিক কালে পেশাদার নর্তকীরা সূচের কাজ করা যে পোশাক পরিধান করত তা পেশস নামে পরিচিত ছিল। বাধুও কি? ঋগ্বৈদিক কালে বিবাহের সময় নববধূ যে পোশাক পরিধান করত তাকে বলা হতো বাধুও। মধ্যমাসী কাদের বলা হতো? ঋগ্বৈদিক যুগে পারস্পরিক বিবাদে যারা মধ্যস্থতা করত তাদের মধ্যমাসী বলা হতো। আচ্ছা, রথমুসল ও পুরচরিষ্ণু কি? ঋগ্বৈদিক সময়ে রথমুসল নামক এক যন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই যন্ত্রের সাহায্যে চলমান রথ থেকে অস্ত্র নিক্ষেপ করা হতো। আর ঋগ্বেদে পুরচরিষ্ণুর উল্লেখ আছে যার অর্থ হচ্ছে চলমান দুর্গ। সম্ভবত চলমান রথকে পুরচরিষ্ণু বলা হতো। ভাবাতা কি? পরবর্তী বৈদিক যুগে রাজার সর্বাপেক্ষা প্রিয় পত্নীকে ভাবাতা বলা হতো। গ্রাম্যবাদিন কি? গ্রামের সাধারণ বিচার কার্য পরিচালনা যারা করত তাকে বলা হতো গ্রাম্যবাদিন। পরবর্তী বৈদিক যুগে আদায় করা 2টি কর হলো বলি ও শুল্ক।
ব্রাত্য ও নিষাদ কারা? ব্রাত্যরা সম্ভবত ছিল আর্য, তবে তারা বেদের প্রতি শ্রদ্ধাশীল ছিল না এবং পশুপালনকে জীবিকা হিসাবে ধরেছিল। অন্যদিকে নিষাদরা ছিল পশুপালনকারী অনার্য। অনেক ছোট ছোট প্রশ্ন আমি তোমাদেরকে জানালাম, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সংহিতা শব্দের অর্থ কি? সংহিতা শব্দের অর্থ হলো সংকলন করা। ঋগ্বেদে আছে পদ্যময় স্তুতিমূলক মন্ত্র যা যজ্ঞানুষ্ঠানে উচ্চারিত হতো। সামবেদ ছিল গীতিমন্ত্রের সংকলন। মনে রেখো, সামবেদ ছিল গীতিমন্ত্রের সংকলন। সামবেদ সুর করে গানের মতো গাওয়া হতো। কোশ্চেন আসতে পারে কোন বেদ সুর করে গানের মতো গাওয়া হতো? 4টে অপশন দিয়ে দিতে পারে, তোমরা মনে রেখো উত্তর হবে সামবেদ। যজুর্বেদে কি আছে? যজুর্বেদে আছে যজ্ঞ পুরোহিতের ব্যবহারের অনুমোদিত বিধি, অর্থাৎ যজুর্বেদ মূলত বিভিন্ন আচার অনুষ্ঠানে দরকারি মন্ত্রের সংকলন। মন্ত্রগুলো কিছুটা পদ্যে কিছুটা গদ্যে লেখা। আর অথর্ববেদে কি আছে? অথর্ববেদ হলো জাদু মন্ত্রের সংকলন, অর্থাৎ ইন্দ্রজাল সংক্রান্ত মন্ত্রের সংকলন হলো অথর্ববেদ। যজুর্বেদ 2 ভাগে বিভক্ত। কি কি? শুক্ল ও কৃষ্ণ। যে অংশে গদ্য ও পদ্য মিশ্রিত সেই অংশ কৃষ্ণ, আর যে অংশে গদ্য ও পদ্য পৃথকভাবে বর্তমান সেটা হলো শুক্ল অংশ। শুক্ল যজুর্বেদে 1টি এবং কৃষ্ণ যজুর্বেদে 4টি সংহিতা আছে। উপবেদ কি? আর্যরা ধর্মশাস্ত্র ছাড়াও ধনুর্বেদ, গন্ধর্ববেদ, অশ্বশাস্ত্র, হস্তিশাস্ত্র, কামশাস্ত্র প্রভৃতি মূল্যবান গ্রন্থ রচনা করেন। এই শ্রেণীর সাহিত্য হলো উপবেদ। জ্ঞানকাণ্ড, আরণ্যক ও উপনিষদকে জ্ঞানকাণ্ড বলা হতো। পঞ্চম বেদ বলা হতো মহাভারতকে। বৈদিক যুগের সমকালীন উপনিষদের নাম হলো ঐতরেয়, তৈত্তিরেয়, বৃহদারণ্যক ও ছান্দোগ্য। আচ্ছা, বেদাঙ্গ দেখো, সূত্র সাহিত্যের একটি শাখা হলো বেদাঙ্গ। বেদাঙ্গ কয় ভাগে বিভক্ত? বেদাঙ্গ 6 ভাগে বিভক্ত। শিক্ষা মানে শুদ্ধ উচ্চারণ, ছন্দ, বেদের ছন্দ সম্বন্ধে জ্ঞান, ব্যাকরণ, ভাষা ব্যবহারের নিয়ম, নিরুক্ত শব্দের উৎপত্তির ব্যাখ্যা, জ্যোতিষ, গ্রহ নক্ষত্রাদি সম্বন্ধে জ্ঞান ও কল্প, যাগযজ্ঞের বিধান। আজ বেদাঙ্গে যে 6টি দর্শনের উল্লেখ আছে সেগুলিকে একত্রে ষড়দর্শন বলা হয়। এগুলি হলো সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা। এই ষড়দর্শন 6 জন ঋষি কপিল, পতঞ্জল, গৌতম, কনাদ, জেমিনি ও বেদব্যাস দ্বারা রচিত। আচ্ছা, বেদান্ত কি? বেদান্তের অর্থ হলো বেদের রচনাগুলির শেষাংশ এবং বেদ অর্থাৎ জ্ঞানের শেষাংশের সম্মিলনী। বেদান্তের মধ্যে আছে আরণ্যক ও উপনিষদ। সূত্র সাহিত্যের অপর নাম হলো কল্পসূত্র। সূত্র সাহিত্যের 2টি ভাগ, শ্রৌতসূত্র ও গৃহসূত্র। এছাড়াও আছে ধর্মসূত্র ও শূল্যসূত্র। আচ্ছা, অনুলোম ও প্রতিলোম কি? অনুলোম উচ্চবর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর বিবাহ বন্ধন, আর প্রতিলোম হলো উচ্চবর্ণের নারী আর নিম্নবর্ণের পুরুষের মধ্যে বিবাহ বন্ধন। এটা অবশ্যই মনে রেখো, অনুলোম ও প্রতিলোম। ঋগ্বেদে উল্লিখিত সরস্বতী নদী বর্তমানে বিলুপ্ত। বৈদিক সাহিত্যে অশ্বিনী কুমার দয়কে চিকিৎসক হিসাবে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তেল এন আরমানা লিপি থেকে আর্যদের ভারতে আসার তারিখ জানা যায়। এই লিপিটি মিশরে পাওয়া গেছে। গাবিষ্টি শব্দের অর্থ হলো গরুর অনুসন্ধান। বৈশ্য সম্প্রদায়ের ধনশালী বণিক শ্রেণীকে বলা হতো শ্রেষ্ঠী। আচ্ছা, মনে রেখো, বোঘোজকই লিপি এশিয়া মাইনরে পাওয়া গেছে। তা থেকে আমরা বিশেষ করে আর্যরা ভারতে আসার আগে কোথায় ছিল তা জানতে পারি। বৈদিক যুগে মুদ্রা হিসাবে মনা ও নিস্কের উল্লেখ পাওয়া যায়। বণিক সংঘগুলিকে নিগম বা সংঘ বলা হতো। শ্রেষ্ঠী বা বণিক সম্প্রদায় তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য এই সংঘ বা নিগম গড়ে তুলেছিল। আর্য সমাজে পরস্পর পছন্দের ভিত্তিতে যে বিবাহ প্রচলিত ছিল তাকে বলা হতো গন্ধর্ব বিবাহ। আর ব্রহ্মবাদিনী কি? বৈদিক যুগে যে সমস্ত নারী আজীবন দর্শন চর্চা ও ধর্মতত্ত্ব আলোচনা করে কাটিয়ে দিতেন তাদের ব্রহ্মবাদিনী বলা হতো। আমি আজকে বৈদিক সভ্যতা সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু জানালাম, অনেক ছোট ছোট পয়েন্ট, অনেক ছোট ছোট বিষয় তোমরা আজকে আমার এই ভিডিও থেকে জানতে পারলে। অবশ্যই তোমরা ভালো করে এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো পড়ো, ভালো করে নোট করে নিও, ভালো করে মনে রেখো, এবং তাহলে তোমরা খুব ভালোভাবে এই সব বিষয়গুলো জেনে থাকলে ভালোভাবে উত্তর দিতে পারবে। আশা করি আমার এই ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। পরের দিন দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো।